হাই, গুড ইভিনিং। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে আমি আছি রিদম স্যার আপনাদের সাথে ম্যাথ ক্লাস নিয়ে। তো আমি অলরেডি একটা ক্লাস নিয়েছিলাম, যদিও সেটা আমাদের ক্লাস চলাকালীন সময় বিদ্যুৎ চলে গেছিলো, তো সেই জন্য আমরা ক্লাসটা শেষ করতে পারি নাই। পরবর্তীতে আমরা অনেক ট্রাই করছিলাম বা অনেকক্ষণ অপেক্ষা করছিলাম, তো দেখলাম যে আমাদের অনেক একটা ভালো সময় চলে গেছে, তাই আর আমরা ক্লাসটা কন্টিনিউ করি নাই। তো আজকে হচ্ছে আমরা গণিত ক্লাস নিব, পাশাপাশি হচ্ছে আমরা ওই দিন যে ক্লাসটার অর্ধেক শেষ করছিলাম বা অর্ধেক বা যতটুকু পড়ছিলাম আমরা, তারপরের পার্ট থেকে আমরা বাকিটুকু শেষ করার চেষ্টা করব, ঠিক আছে, আজকের ক্লাসের মধ্য দিয়ে। পাশাপাশি হচ্ছে আজকে আমরা মোটামুটি একটা টপিক নিয়ে একটু আলোচনা বা বিস্তর ব্যাখ্যা করব, পাশাপাশি আমরা বেশ কিছু ম্যাথ করব। তো আপনাদের মোটামুটি হয়তো বা আপনাদের হাতে শিট পৌঁছায় গেছে। যদি শিট পৌঁছায় যায় তাহলে হচ্ছে আমি যা যা পড়াবো সেগুলো আপনি আপনার শিটের মধ্যেও সেগুলো পাবেন বা সিমিলার অঙ্ক পাবেন, অর্থাৎ পুরোপুরি হুবহু যে মিলবে ব্যাপারটা এমন না, কিন্তু আপনারা মোটামুটি হচ্ছে ধরেন প্রায় সংখ্যাগতভাবে না মিললেও অঙ্কগুলো নিয়মগতভাবে সবগুলো অঙ্কই থাকবে। হয়তো আমি সংখ্যাগুলো চেঞ্জ করে দেবো বা আমি আমার মতো করে আপনাদেরকে বোঝাবো, ঠিক আছে। তো আজকের ক্লাসটা যদি আপনারা একটু মনোযোগ দিতে পারেন বা যদি আপনারা মোটামুটি একটু কনসেন্ট্রেট দিয়ে ক্লাস করতে পারেন, আশা করি আজকের ক্লাস থেকে আপনারা ইজিলি 1 মার্ক পাবেন, যদি আপনারা ক্লাসটাকে ঠিকমতো মনোযোগ দিতে পারেন, ঠিক আছে। তো আমাকে একটু আগে কনফার্ম করেন যে আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কি না, পাশাপাশি আমার ভয়েসটা আমাকে দেখা যাচ্ছে কি না, পাশাপাশি আমার ভয়েসটা ক্লিয়ার আসতেছে কিনা, এবং এই যে বোর্ডটা মোটামুটি ক্লিয়ার কিনা, ঠিক আছে। দেখেন, যদি ক্লিয়ার দেখা যায় বা আপনারা ভালো দেখতে পাচ্ছেন তাহলে আমাকে একটু কমেন্ট করে জানান যে ভাইয়া আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, আমাকে একটু কমেন্ট করে জানান যে ভাই আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি কিনা, আমার ভয়েস পাশাপাশি হচ্ছে পিছনের স্ক্রিনটা যদি দেখা যায় আমাকে একটু বলেন, তাহলে হচ্ছে আমি আমার মূল ক্লাসে চলে যাচ্ছি, ঠিক আছে। একটু প্লিজ দয়া করে একটু দেখেন। ওকে, ক্লিয়ার, ওকে। তো আজকে আমার ক্লাসটা হচ্ছে যেহেতু ম্যাথের একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব, ঠিক আছে। আমরা গত ক্লাসের মধ্যে মোটামুটি ভগ্নাংশের ছোট বড়, ঠিক আছে, তারপর হচ্ছে ভগ্নাংশের যে বিভিন্ন ধরনের ছোটোখাটো যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আমরা মোটামুটি আলোচনা করছিলাম, ঠিক আছে। তো আজকের যে আমাদের ক্লাসটা, সেই ক্লাসটা হচ্ছে যেখানে শেষ করছিলাম সেখান থেকে আমরা চেষ্টা করবো আর কি, ঠিক আছে। শিট কি আছে, শিটের একটা দেখেন ম্যাথের। ওকে, আমরা প্রথমেই গত ক্লাসের মধ্যে আমরা মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা নিয়ে আলোচনা করছিলাম। মোটামুটি আমি এটা নিয়ে আপনাদেরকে ব্যাখ্যা দিছি এবং শেষ করে দিছি। এছাড়া আমরা মোটামুটি মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা নিয়ে একটু আলোচনা করছিলাম, যে সংখ্যাকে বর্গমূল করলে পূর্ণাঙ্গ মান আসে সেইটা হচ্ছে মূলদ সংখ্যা, যদিও এটাকে বর্গমূল করলে পূর্ণাঙ্গ মান না আসে সেটাকে আমরা বলছি অমূলদ সংখ্যা, রাইট। যেমন আমি বলছিলাম যে √5 একটি কি সংখ্যা, একটি অমূলদ সংখ্যা, একটি অমূলদ সংখ্যা। আচ্ছা, কেন বলছিলাম এটা অমূলদ সংখ্যা, কারণ √5কে যদি আমি ভাঙতে যাই তাহলে আমার মানটা কিসে আসবে, দশমিকে আসবে। বলছিলাম যে যদি কোনো সংখ্যাকে বর্গমূল করা হয় এবং মানটা দশমিকে আসে তখন আমরা সেটাকে বলবো এটি একটা অমূলদ সংখ্যা, রাইট। কিন্তু যে মানটা পূর্ণাঙ্গ আসবে সেটাকে আমরা বলবো হচ্ছে এটা কি বছর মনে হয় না। আচ্ছা, ওকে, আচ্ছা, তাহলে আমরা বলবো সেটা হচ্ছে অমূলদ সংখ্যা, তাই তো। এটা এই বছরের আগের বছরটা আছে এখানে অলরেডি। ওকে, আচ্ছা, তাহলে এখানে √5 একটি অমূলদ সংখ্যা, কারণ এটা দশমিক আকারে আসে তাই। আবার বলছিলাম যদি বলতাম √25, তাহলে এটা কিন্তু আবার কি, এটা ভাঙলে কি হয়, 5 হয়, তার মানে এটা মূলদ সংখ্যা। এটা তো শর্টকাট, আমি গত ক্লাসে এগুলো আলোচনা করছিলাম। কিন্তু ধরেন আমি আবার কিছু কমপ্লিকেটেড হয়ে দিলাম, কমপ্লিকেটেড যেমন আমি বললাম যে √27/48 যদি পরীক্ষার মধ্যে আসে এই সংখ্যাটা দিয়ে, যে মানে ধরেন এইটা একটা সংখ্যা, এটা কি মূলদ না অমূলদ সংখ্যা। কারণ সাধারণত
আমরা যখন এই ধরনের সংখ্যা দেখি তখন আমাদের মাথার মধ্যে কাজ করে যে এইটা একটা বুঝি অমূলত সংখ্যা, কারণ এটা মনে হচ্ছে যে 27কে তো রুট করা যাচ্ছে না, 48কে রুট করা যাচ্ছে না, তাহলে এটা কীভাবে মূলত হতে পারে, রাইট? এখন এই ধরনের যদি ভগ্নাংশের মধ্যে আমরা যদি রুট দেখি, সেক্ষেত্রে আমাদেরকে এই সংখ্যাগুলোকে আগে ভেঙে দেখতে হবে যে আদৌ আমার এটা ভাঙ্গা যায় কি না। যদি ভাঙ্গা যায় এবং ভাঙ্গা যাওয়ার পরে যদি দশমিকে মান আসে তাহলে সেটা অমূলত সংখ্যা, আর যদি দশমিকে না আসে সেটাকে আমরা কি বলবো, মূলত সংখ্যা। যেমন আমি এটাকে ভেঙে দেখি, আমি ধরো 27 রাখলাম, 27কে লেখা যায় না 3 নং 27, আবার এটাকে লেখা যায় 3 16 48। তাহলে খেয়াল করেন আমি যদি ইন্ডিভিজুয়াল করে ফেলি √3, √9, √3, √16, আমি রুটগুলোকে সবার সাথে আলাদা করে দিছি, ঠিক আছে? আমি এবার এইটাকে কাটলাম, তাহলে এবার দেখো 9কে যদি রুট করি তাহলে কি হয়, 3 থাকে, তাহলে উপরে 3। 16কে যদি আমি রুট করি তাহলে কি হয়, 4 থাকে, তাহলে আমার অ্যান্সারটা কি হইলো 3/4। দেখেন তো আমার এই রুটটাকে ভাঙানোর পরে আমার দশমিকে কি মান আসছে? হ্যাঁ, আমার ভগ্নাংশে মান আসছে, আমি ভগ্নাংশকে ভাঙলে অবশ্য দশমিক হবে, কিন্তু সেটা আমাদের ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে যখন আমার রুটটা উঠে যাবে, রুট উঠে যাওয়ার পর আমার দশমিক আসতেছে কিনা, এইটা হচ্ছে আমার ইম্পর্টেন্ট। খেয়াল করে দেখেন আমি এই সংখ্যাটাকে ভাঙার পর আমার একটা পূর্ণাঙ্গ মান আসছে, এখানে কোনো রুটের মান মানে এখানে কোনো দশমিক মান আসে নাই, তাই এটা একটা কি সংখ্যা, এটা একটা অবশ্যই মূলত সংখ্যা। তো এটা আমি কেন করাইছি, কারণ হচ্ছে পরীক্ষার মধ্যে একটু ব্যতিক্রম বা একটু ডিফারেন্স হয় অঙ্ক দিতেই পারে, আর সেটা হচ্ছে এর মধ্যে এইটা একটা অঙ্ক যেটা একটু অন্য হয়, ঠিক আছে? আচ্ছা, এবার এটা যদি বুঝতে পারি আমরা একটু আস্তে আস্তে অ্যাডভান্স দিকে যাই। আমি গত ক্লাসে আপনাদেরকে বলছিলাম যে আমাদের মৌলিক সংখ্যার মধ্যে একটা বলছিলাম যে আপনাদের ফোন নাম্বারের মতো মুখস্থ করে রাখার জন্য, যেমন 44 22 322 321, 10টা সংখ্যা। আমরা এই যদি সিকোয়েন্সটা জানতে পারি তাহলে মোটামুটি আমাদের অনেকগুলো অঙ্ক আমরা ওটা থেকে সলভ করতে পারি। তার মানে ওই জিনিসটা যেহেতু পড়াই ফেলছি, তাই আজকের আমি এটা ডিসকাস করতেছি না, আপনারা প্রয়োজন ওই ক্লাসটার ওই অতটুকু অংশ দেখে নিতে পারেন, তাহলে আর আমরা ওটার দিকে যাব না। তাহলে এটা হচ্ছে মূলদ এবং অমূলদের মধ্যে যে অঙ্কের যে কিছু কিছু ডিফিকাল্ট দিতে পারে তার মধ্যে একটা। তারপর হচ্ছে আমরা কিছু গুণভাগ, কিছু বর্গমূল আছে যেটা দশমিকের পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে, কিন্তু আমরা পরীক্ষার হলে পারি না। যেমন হচ্ছে ধরেন আমাকে বলা হলো 0.0000016 এর বর্গমূল কত? মাথায় রাখবেন বর্গমূল আর বর্গ কিন্তু এক জিনিস না, এটা কিন্তু আমি গত ক্লাসে বলছিলাম। বর্গ মানে হচ্ছে স্কোয়ার আর বর্গমূল মানে হচ্ছে রুট, ঠিক আছে? অর্থাৎ এক্সের উপর স্কোয়ার দিলে সেটাকে বর্গ বলবো আর এটাকে বলবো রুট। অর্থাৎ বর্গমূল আর বর্গ জিনিস এক জিনিস না, বর্গমূল মানে হচ্ছে রুট, মানে এটাকে রুট করা, আর বর্গ মানে স্কোয়ার করা, ঠিক আছে? আচ্ছা, এবার আসেন এটার বর্গমূল বের করতে বলছে, তার মানে কথাটা আসলে এরকম আর কি যে এটাকে রুট করা। তো এই ধরনের ক্ষেত্রে আমরা কি করব, ঠিক আছে? খেয়াল করেন আমরা 0 পয়েন্ট, দেখেন এগুলো কিন্তু সব জোড় আকারে আছে। একটু জিনিস বলে রাখি, দেখেন সবগুলো কিন্তু জোড় আকারে আছে, যদি জোড় আকারে না থাকে তখন এটার বর্গমূল করা যায় না। পরীক্ষায় অ্যান্সার দিতে হবে যে কোনোটি নয় অ্যান্সারের মধ্যে। অর্থাৎ ধরেন কোশ্চেনটা এরকম না এসে ধরেন আমি আরেকটা কোশ্চেন দিলাম, ধরেন এটাকে যদি রেখে দিলাম, আমি আরেকটা কোশ্চেন দিলাম 0.0001, ঠিক আছে? আমি কোশ্চেনটা এভাবে দিলাম, ঠিক আছে? তো এইভাবে যদি দেই, দেখেন তো এখানে কি জোড়ায় আছে, এটা একটা জোড়া, এটা একটা জোড়া, কিন্তু এটা কি কোনো জোড়ার মধ্যে আছে? এটা জোড়া নেই। আমার লেখাগুলো কি আসলে ঠিক আছে? আচ্ছা, এটাই কিন্তু কোনো জোড়ায় নাই, আছে কি? নাই। যেহেতু এটা জোড়ায় নাই, তার মানে এটাকে বর্গমূল করা যাবে না। অর্থাৎ বর্গমূল করার প্রধান সত্য হচ্ছে এটা জোড়ায় থাকবে, তার মানে এর বর্গমূল হবে না। এর কি নাই? বর্গমূল হবে না। তো পরীক্ষার মধ্যে কি এরকম অঙ্ক দিতে পারে? অবশ্যই দিবে। তখন আপনার 4টা অপশন থাকবে। কি থাকবে? 4টা অপশন। যেমন আপনার কনফিউশনটা কীভাবে করে, আমি এটা করা দিচ্ছি, আগে এই কনফিউশনটা একটু দেখেন। ধরেন আপনার বলা হলো 0.00004, ঠিক আছে?
এর বর্গমূল কত, বা এর বর্গমূল কত। ঠিক আছে, অনেকে ক্লাসের মধ্যে কমেন্ট একটু উপরের দিকে থাকে, ঠিক আছে, তো কমেন্ট উপরের দিকে থাকলে লেখা দেখতে সমস্যা হয়। তো সেক্ষেত্রে কী করবেন, কমেন্টের জায়গায় ধরবেন, ধরে এক ডান থেকে বাম দিকে সোয়াইপ করবেন, দেখবেন উপরে কমেন্টটা চলে যাবে, তখন আপনি পুরো ক্লাসটা দেখতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনার জন্য করণীয় যারা বুঝতে পারবেন না। ঠিক আছে, এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে আমরা বললাম যে এটাকে কী আকারে থাকবে, জোড়া আকারে থাকবে যদি এটাকে বর্গমূল করতে চাই, তবেই সেটা বর্গমূল করা সম্ভব। যদি বিজোড় আকারে থাকে সেটা বর্গমূল করা সম্ভব নয়। যেমন এটা আমি যদি সলভ করি, দশমিক প্রথম দিলাম, দেখেন প্রতি দুইটা জিরোর জন্য একটা জিরো, প্রতি দুইটা জিরোর জন্য একটা জিরো। আর 16কে যদি আমি বর্গ করি কি হয়, বর্গমূল করি কি হয়, 4 4 16, তাহলে হচ্ছে 4। তার মানে এটার অ্যান্সারটা হচ্ছে 0.004। ঠিক আছে, ঠিক সিমিলার এই অঙ্কটা দেখেন, এটা কি, এটা জোড়াকারে আছে, দেখেন এটা জোড় আকারে আছে, এটা জোড় আকারে আছে, কিন্তু এইটা ইন্ডিভিজুয়াল সিঙ্গেল আকারে আছে। তার মানে এটাকে বর্গমূল করা যাবে না। পরীক্ষা যদি আসে কি করবেন, যে এর বর্গমূল কত, ঠিক আছে, বর্গমূল কত, তখন 4টা অপশন থাকবে। 4টা অপশনের মধ্যে একটা অপশন থাকবে কোনোটি নয়, ঠিক আছে, কোনোটি নয়, এরকম একটা অপশন থাকবে, তখন আপনারা ওই অপশনটাকে ক্লিক করবেন। ঠিক আছে, এটা হচ্ছে একটু আপনাকে কনফিউশন করার জন্য। এবার আসি, আমি পরের এইটাতে আসি, একটু খেয়াল করেন। আপনারা যদি এই ধরনের অঙ্কগুলো দেখেন 0.00, ধরেন এই ধরনের অঙ্কগুলো যদি দেখেন, আপনারা কি করবেন জানেন, আপনারা প্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে, মানে যেটা করবেন আর কি পরীক্ষার হলের মধ্যে, 0.0 দিবেন, এই দুইটা জিরো একটা জিরো দিবেন, আর একটা জিরো দিবেন, 2 দুগুণে 4, দেখবেন এটা দিয়ে আসবেন অ্যান্সার। এবং মজার বিষয় হচ্ছে আপনাদের কোশ্চেনের মধ্যে এই অ্যান্সারটাও থাকবে। অর্থাৎ আপনারা যে কোশ্চেনটা অ্যানালাইসিস করে বা সলভ করে যে মানটা বের করবেন, আপনার উত্তরপত্রের মধ্যে বা উত্তরমালার মধ্যে ওই মানটা থাকবে, এটা আপনাকে কনফিউশন করার জন্য, তখন আপনি এটাকে সুন্দর মতো আগায় দিয়ে আসবেন। কিন্তু এইটা দেখবেন না যে এটা আসলে যে 1টা 2টা 3টা 4টা 5টা মানে বিজোড় আকারে আছে, কিন্তু এটাকে যে আসলে বর্গমূল করা যায় না সেটা আপনারা ভাববেন না। তাই এই জিনিসটা আমাদেরকে অবশ্যই মাথায় রাখা লাগবে। যেমন এই অঙ্কটা যদি আমি একটু বলি, দেখি আবার 0.00004। এবার দেখেন, ঠিক আছে, এবার দেখেন এর বর্গমূল কত। ঠিক আছে, এবার একটু খেয়াল করে দেখেন, এবার দেখেন, এবার কিন্তু জোড় আকারে আছে, এবার কিন্তু জোড় আকারে আছে, দেখেন এবার কিন্তু জোড় আকারে আছে। ঠিক আছে, তার মানে দুইটা জিরোর জন্য একটা জিরো, আর দুটো জিরোর জন্য আরেকটা জিরো। এবার দেখেন 4টা যদি আমি বর্গ করি কত হয়, 2, তার মানে এবার হচ্ছে 2 অ্যান্সার। ঠিক আছে, সুতরাং 0.002 হচ্ছে এটার অ্যান্সার। ঠিক আছে, এখন ঠিক সেম জিনিসটা যদি উল্টায় দেয় তখন কি করবেন, ধরেন এই অঙ্কটাই, কিন্তু এবার দিল এভাবে অঙ্কটা 0.002 এর বর্গ কত, নট বর্গমূল, বর্গ কত। এবার দিল অঙ্কটা এরকম, আগের বার ছিল হচ্ছে বর্গমূল কত, আর এবার হচ্ছে বর্গ কত। দুটো কি এক জিনিস? দুটো তো এক জিনিস না। তো যেহেতু দুটো এক জিনিস না, তাহলে দুইটার ইয়েটাও আলাদা আলাদা হবে, ঠিক না, ডিফারেন্স হবে। এবার যদি বর্গ বলে তখন কি করবেন, সিমিলার জিনিস, সেম জিনিস, কিন্তু আমরা উল্টাই করব। কিভাবে খেয়াল করেন, আমরা 0.0টাকে রাখলাম, দেখেন এই একটা জিরো, তো একটা জিরো আমি কি করবো, 2টা জিরো দিব, আর একটা জিরো আছে তো তাও 2টা জিরো দিব, উল্টা, বর্গ যেহেতু বলছে তার উল্টা। এবার কত, 2 দ্বিগুণে কত, 4। খেয়াল করেন তো, 2টা 4টা, 4টা একটা 5টা, আমার কি হয়েছে অঙ্কটা হয় নাই। আমি না বলছি যে যখন বর্গ করবো সেটা অবশ্যই জোড় আকারে থাকবে। কি আকারে থাকবে, জোড় আকারে থাকবে। তার মানে 2 দ্বিগুণে 4 দিছে, তার মানে আমার এখানে জোড় আছে, এখানে জোড় আছে, কিন্তু এখানে সিঙ্গেল। যদি এরকম সিঙ্গেল মান আসে তখন জোড় করার জন্য আমাকে আরেকটা শূন্য অ্যাড করে দিতে হবে, তবে সেই অঙ্কটা হয়েছে। ব্যাপারটা কি বুঝতে পারছি? কিন্তু সবসময় কি শূন্য অ্যাড করা লাগবে না। সবসময় কেন শূন্য অ্যাড করা লাগবে না, দেখবেন কিছু কিছু মানে ডাইরেক্ট জোড় আকারে চলে আসবে। যেমন আমি যদি এক্সাম্পল দেখাই, খেয়াল করেন, ধরেন আমি দিলাম 0.005 এর বর্গ কত, নট বর্গমূল, ঠিক আছে, বর্গ কত। আমার মনে হয় এই কালারটা আপনাদের একটু দেখতে সমস্যা হতে পারে, ঠিক আছে। 0.00 ধরেন, আচ্ছা ধরেন 4 দিলাম, ঠিক আছে, 4 এর বর্গ কত।
এর বর্গ কত, রাইট? আচ্ছা খেয়াল করেন সেম জিনিস, 0 পয়েন্ট যা আছে, একটা জিরোর জন্য দুইটা জিরো, একটা জিরোর জন্য আবার দুইটা জিরো, 4 4 কত 16। এবার দেখেন এবার কিন্তু জোড়াকারেই আছে, এবার কিন্তু আমাকে এক্সট্রা জিরো অ্যাড করা লাগবে না। কথাটা কি বুঝতে পারছেন? তাই অঙ্ক ভেদে আমাকে দেখতে হবে কখন জিরো অ্যাড করা লাগবে, কখন করা লাগবে না। এটা খুব সিম্পল বিষয়, 1 2 3 এই তিনটাতে অ্যাড করা লাগবে না, কারণ 3 তারিখে নয় সিঙ্গেল সংখ্যা থাকে, 2 2 4 সিঙ্গেল সংখ্যা থাকে, 1 1 1 সিঙ্গেল সংখ্যা থাকে, ওগুলোতে আর আপনার মানে ওগুলোতে জিরো অ্যাড করা লাগবে, কিন্তু বাকি যা আছে 4 5 6 7 এগুলাতে আপনার জিরো অ্যাড করা লাগবে না, কারণ এগুলো জোর আকারেই চলে আসবে। তার মানে আমার এটার বর্গ হচ্ছে এইটা, ব্যাপারটা বুঝতে পারছি? তাহলে পরীক্ষায় আসলে আমাকে যদি বর্গ বের করতে বলে তাও পারবো, আবার যদি বলে বর্গমূল কত আমি সেটাও অ্যান্সার করতে পারবো। ব্যাপারটা বুঝতে পারছি? সবাই আমাকে একটু কমেন্ট করে জানান এতটুকু যে আমরা বুঝতে পারছি কিনা, মানে যা যা পড়াইছি। যদি বুঝতে পারেন তাহলে একটু কমেন্টে বলেন যে হ্যাঁ বুঝছি, আর না বুঝলে আমাকে বলেন, প্রয়োজনে আমি সেটাকে আবার রিপিট করে দিব, ঠিক আছে? আপনাকে একটু কমেন্ট করেন, আমি দেখতেছি কমেন্ট, আপনারা একটু কমেন্ট করেন। আচ্ছা ক্লিয়ার স্যার? ওকে, যেহেতু হচ্ছে আপনারা মোটামুটি ক্লিয়ার, সেই ক্ষেত্রে আমরা পরবর্তী ধাপে যাচ্ছি, ঠিক আছে? যে এগুলো যেহেতু আমরা পারতেছি এগুলো সমস্যা নেই। আচ্ছা আমাদের এই দশমিকের মধ্যে এগুলো তো একটা ধাপ, যে বর্গমূল বর্গ এগুলা ধরেন কিছুটা একটু কমপ্লিকেটেড হইতে দিল। ধরেন একটা অঙ্ক দিলে এরকম দেওয়া হচ্ছে 1024 এর বর্গমূল কত। ওগুলা তো দশমিক আকারে ছিল, রাইট? এবার দশমিক আকারে দিল না, এবার এটা পূর্ণাঙ্গ মান দিল। এখন সাধারণত বর্গমূল মানে তো রুট বুঝাই। এখন আমরা মাথার মধ্যে প্রথমে আসবে বর্গমূল মানে রুট, ক্যালকুলেটর দিয়ে জাস্ট ক্লিক করলে তো অ্যান্সার চলে আসবে। কিন্তু আপনাদের যারা যারা জানেন না তাদেরকে বলি, নার্সিং পরীক্ষায় কিন্তু কোনো প্রকারের, নার্সিং পরীক্ষা না মানে কোনো প্রকারের অ্যাডমিশন টেস্টে কিন্তু ক্যালকুলেটর ইউজ করা যায় না, বুয়েটের হিসাবটা বাদ, ঠিক আছে? তো যেহেতু ক্যালকুলেটর ইউজ করা যায় না, এগুলারে ম্যানুয়ালি আমি কীভাবে বের করতে পারি সেটা আমাকে জানতে হবে। তো সাধারণত এগুলা মানে আমরা ধরেন ক্লাস 3 4 5 তখনই শিখছিলাম যে আমরা কিভাবে উইদাউট ক্যালকুলেটর ইউজিং যে আমরা রুটের মানটা বের করতে পারি ম্যানুয়ালি, ঠিক আছে? তো এখন যদি না পারেন আমি একটা বার দেখাই দিব না, সমস্যা নেই। তাহলে 1024 বর্গমূল কত, এটা দুইটা ওয়েতে করা যায়, একটা হচ্ছে ম্যানুয়ালি আর একটা হচ্ছে আপনি চাইলে অপশন বিশ্লেষণ দিয়ে। যেমন ধরেন আমার অপশনটা এরকমভাবে ছিল, ধরেন ক ছিল 34, খ ছিল ধরেন 54, বা গ ছিল ধরেন 32, তারপর ঘ ছিল ধরেন 42। ধরেন এইগুলো অপশন, ঠিক আছে? আমার পরীক্ষার মধ্যে আছে, কিন্তু আমি ম্যানুয়াল ওয়েটা পারি না, যেটাকে আমি যে বর্গমূল করা সেটার যে ম্যানুয়াল ওয়ে সেটা আমি পারি না। তখন আমি কি করবো, শর্টকাট জাস্ট এটার নিচে 34, 54 জায়গায় 54, 32 জায়গায় 32, 42 জায়গায় 42, আমি জাস্ট এটাকে কি করে দিব, এটাকে গুণ করে দিব। যে গুণ করলে আমার এই মানটা পাবো, অর্থাৎ যেখানে আমি আমার এই মানটা পাবো সেটাই আমার অ্যান্সার। আপনি গুণ করেন, আস্তে আস্তে করে দেখেন, কারণ এখন তো আমার এত সময় নেই যে আপনাদের প্রত্যেকটা গুণ করে দেখাবো। আমি যেটা রাইট ওইটাই দেখাই। ধরেন 32, 32 দুগুণে কত 64, ঠিক আছে? 3 3 90, তার মানে 96। তাহলে 4 6 6 12 2 আর 10, দেখেন তার মানে আমার এই 32 গুণ দিলে আমার 1024 আসতেছে। ব্যাপারটা বুঝতে পারছি? তার মানে আমার এইটাই হচ্ছে আমার অ্যান্সার। ব্যাপারটা কি বুঝতে পারছে সবাই? তাহলে আমার যদি বর্গমূল বলে এটা হচ্ছে দশমিক ছাড়া বড় সংখ্যার ক্ষেত্রে জিনিসটা অ্যাড হবে, ঠিক আছে? আর দশমিকের ক্ষেত্রে তো আমি বলে দিলাম মোটামুটি ওইগুলা ওই সিস্টেমে হবে। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই কি ক্লিয়ার? কারো কোনো কিছু বুঝতে বাকি আছে? বুঝতে সমস্যা হলে বলেন। আচ্ছা, যেহেতু কারো কোনো কিছু বুঝতে প্রবলেম নাই, তাহলে আমরা পরবর্তী অঙ্কতে চলে যাই, ঠিক আছে? আচ্ছা, এটাকে যদি ম্যানুয়ালি করি, আমরা ম্যানুয়ালটাকে শেখা উচিত। আসলে আমাদের ম্যানুয়ালটাও আসলে শেখা উচিত, না হলে কিন্তু আমাদের হয়তো পরবর্তীতে আমরা কিছু কিছু অঙ্ক পাবো যেটাতে আসলে ম্যানুয়াল ছাড়া করার কোনো ওয়ে নাই। আপনাদের শিট যদি হাতে পেয়ে থাকেন, শিটের মধ্যে এই টাইপের অনেকগুলো ম্যাথ পাবেন, যেটা আপনাদের আসলেই খুব দরকার, ঠিক আছে?
ওগুলো যদি আপনারা করতে পারেন মোটামুটি ঘুরে ফিরে এগুলোর কোশ্চেনই পরীক্ষায় আসে, এর বাইরে খুব একটা কোশ্চেন দেয় না, ঠিক আছে। আচ্ছা আচ্ছা এবার আসি আমার পরবর্তী অঙ্কতে। ধরেন একটা সংখ্যা দিল, ধরেন সংখ্যাটা এরকম দিল 2 4 1 7 5, ঠিক আছে। আচ্ছা সংখ্যাগুলোর বৃহত্তম ও ক্ষুদ্রতম বা সংখ্যা সংখ্যাগুলোর বৃহত্তম ক্ষুদ্রতম অঙ্কের পার্থক্য কত, বা অন্তর কত, ঠিক আছে। ক্ষুদ্রতম অঙ্কের অন্তর কত। অঙ্ক না দিয়ে সংখ্যা দিয়ে আর সুন্দর স্মার্ট শোনা যাবে। হ্যাঁ, সংখ্যার অন্তর কত। আচ্ছা এখানে অন্তর মানে কি, আগে এটা বুঝতে হবে যে অন্তর আসলে কি। অন্তর মানে হচ্ছে বিয়োগফল। আমি গত ক্লাসে মনে আলোচনা করছিলাম যে অন্তর মানে হচ্ছে বিয়োগফল, অর্থাৎ যদি কোনো অঙ্কের মধ্যে পার্থক্য বলে, অন্তর বলে, তা এগুলোকে সাধারণত আমরা বিয়োগফলেই বুঝি। আচ্ছা এখন বলছে যে 2 4 1 7 5, এটা কিন্তু এক ওভার রাইটিং হওয়াতে একটু মোটা হয়ে গেছে, 7-এর মতো দেখা যাচ্ছে। আচ্ছা তো 2 4 1 7 5 সংখ্যাগুলোর বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার অন্তর কত। তাহলে অন্তর যেহেতু বিয়োগফল, অর্থাৎ এই সংখ্যাগুলো দিয়ে আমাকে একটা বৃহত্তম সংখ্যা বের করতে হবে, একটা ক্ষুদ্রতম সংখ্যা বের করতে হবে, করে দুটোকে বিয়োগ করা লাগবে। তাহলে বৃহত্তম সংখ্যাটা কিভাবে করব, খেয়াল করেন। বৃহত্তম হচ্ছে যেটা বড় থেকে ছোট দিকে যাবে। তাহলে বড় কোনটা, 7, 7-এর পর হচ্ছে 5, 5-এর পর 4, 4-এর পর 2, 2-এর পর 1, এটা হচ্ছে বৃহত্তম সংখ্যা। আর ক্ষুদ্রতম কোনটা, ক্ষুদ্রতম হচ্ছে ছোট থেকে বড় দিকে যাবে। তাহলে ছোট কোনটা, 1, 1, তারপর 2, তারপর 4, তারপর 5, তারপর 7, ঠিক আছে। অর্থাৎ বৃহত্তম মানে বড় থেকে ছোট, ক্ষুদ্রতম মানে ছোট থেকে বড়। তখন এটাকে আমরা বিয়োগ করে দিব। তাহলে বিয়োগ করলে যা হবে তাই। তো 7 11 হবে 4 হইলে 6, 6 আছে 12 হইব, 6 হইলে হাতে আছে 1, 5, 5 আছে 14 হবে, 9 হইলে হাতে আছে 1, 3, 3 আছে 5 হবে, 2 হইলে আর হলো 6। তাহলে কত হলো 62,964। তার মানে এটাই হচ্ছে আমার অ্যান্সার। ব্যাপারটা কি বুঝতে পারছি আমরা, যে আমাদের এই অঙ্কের মধ্যে আমরা বিয়োগ করছি যে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্যটা কত। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই কি বুঝতে পারছেন, এটা বুঝতে পারছেন, আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার। এখন কথা হচ্ছে যদি পরীক্ষাতে একটা জিরো রাখে মাঝখানে বা একটা সংখ্যার মধ্যে জিরো টিরো রাখে, তখন কি করবেন, তখনই ঝামেলাটা হয়ে যাবে। তখন আমরা যেটা করবো, ধরেন আমার এই সংখ্যাটাই, আমার এইটাই অঙ্ক, ধরেন আমার অঙ্ক এটাই, কিন্তু আমি সংখ্যাগুলো একটু চেঞ্জ করে দিলাম। খেয়াল করেন, আমি সংখ্যাগুলো একটু ধরেন এরকম রাখলাম না, রাখলাম 1 0 5 3 8। ধরেন আমি এই সংখ্যাগুলো এবার এরকম রাখলাম, বললাম যে এই সংখ্যাগুলোর বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত, ঠিক আছে। তাহলে খেয়াল করেন, বা অন্তর কত, ঠিক আছে। পার্থক্য আর অন্তর তো একই জিনিস, তাই না। আচ্ছা তাহলে এখন আগে আমাকে বৃহত্তম সংখ্যাটা বের করতে হবে। বৃহত্তমটা কীভাবে বের করব, খেয়াল করেন। প্রথম বড় কোনটা, 8, তারপর হচ্ছে 5 3 1 0, এটাই তো। এখন তাহলে এবার যদি আমি ছোট থেকে বড় করি, নিয়ম অনুযায়ী কী করা উচিত, জিরো সবাই ছোট না, তাহলে আগে 0 থেকে শুরু করার কথা না, 0 1 3 5 8 এরকম হওয়ার কথা না। কিন্তু জিরোর কি মান আছে কখনো, জিরোর যেহেতু মান নাই, এই জায়গাতে একটু ট্রিক, সেটা হচ্ছে জিরোটাকে আমরা একটা ছোট সংখ্যার পরে দিব। তাহলে জিরোর থেকে পরে ছোট সংখ্যা কোনটা, 1, তাহলে 1টাকে আগে দিব, তারপর 0 দিব। এবার বাকি যা আছে 3, তারপর ধরেন 0, তারপর হচ্ছে 3 5 8, জাস্ট ওই 0টা আগে না দিয়ে একবার পরে দিছি, কারণ 0-এর আগে কোনো মান নাই। এবার আমরা পার্থক্য করি, বিয়োগ করি। 8 আছে 10 হবে, 2 হলে হাতে আছে 1, 5 1 6, 6 আছে 11 হইব, কত হলে 5 হলে হাতে আছে 1 2, তাহলে হচ্ছে 1, আরে কি করলাম,
আচ্ছা, 8 আছে 10 হবে 2 হলে হাতে আছে 1, 6 আছে 11 হবে 5 হলে হাতে আছে 1, 3 1 আছে 4 হলে 4 আছে 13 হবে, 9 হলে হাতে আছে 1, 1 হলে 4 আর হলে 7, তাহলে 74,952। এটা হচ্ছে আমার অ্যান্সারটা, ঠিক আছে। তার মানে হচ্ছে আমার দুটো অঙ্ক আমি দেখাই দিয়েছি, একটা জিরো দিয়ে একটা জিরো ছাড়া। পরীক্ষায় আমার যেটাই আসবে সেটা যাতে আমি অ্যান্সার করতে পারি। ব্যাপারটা কি বুঝতে পারছি সবাই? যদি সবাই ক্লিয়ার হই তাহলে আমি আমার পরবর্তী অঙ্কতে যাব। আচ্ছা, নামাজের বিরতি এখন না একটু পরে? আচ্ছা, আমরা আরেকটা ম্যাথ করে নামাজের জন্য 10 মিনিটের একটা বিরতি দিব, ঠিক আছে। সুতরাং সবাই টেনশন করার কিচ্ছু নাই। আর আর আপনাদের এই অঙ্কটা বুঝতে পারছেন কিনা আমাকে একটু জানান। সবাই একটু বলেন ক্লিয়ার বুঝতে পারছেন কিনা, একটু সবাই একটু জানান যে বুঝতে পারছেন কিনা। নামাজের বিরতি পাবেন একটু পরে, এই আরেকটা ম্যাথ করাবো, দেন হচ্ছে আমরা 10 মিনিটের একটা ব্রেক নিয়ে দেন হচ্ছে আমরা আবার শুরু করবো, ঠিক আছে। এখন দিতাম? আচ্ছা ঠিক আছে, আপনারা এখন থেকে ঠিক 10 মিনিট পরে, আমি হচ্ছে 10 মিনিট পরে আবার আমরা পুনরায় ক্লাসটা শুরু করবো, ঠিক আছে। 5:52 বাজে, তাহলে হচ্ছে আমরা 6:02 আমরা আবার সবাই পুনরায় ক্লাস শুরু করবো। এর মধ্যে হচ্ছে সবাই নামাজ পড়ে আসেন, ঠিক আছে। সবাই একটু আমরা তাহলে ক্লাসটা এখন পোস্টপোন করলাম, লাইভ এভাবে চলুক, সমস্যা নাই, ঠিক আছে। 10 মিনিটের পরে আমরা আবার নতুন করে শুরু করবো না, ঠিক আছে, ওকে।
শান্তি নাই মুখস্থ কি পড়া কতক্ষণ করে
আচ্ছা, আমরা আসলে নামাজের জন্য 10 মিনিটের বিরতি দিয়েছিলাম, তো 10 মিনিট পর হচ্ছে আমরা আবার পুনরায় ক্লাসটা শুরু করতে যাচ্ছি। তো আশা করি সবাই আস্তে আস্তে কানেক্ট হয়ে যাবেন। সবাই কি আমার আবারও পুনরায় একটু জিজ্ঞেস করতেছে যে আমার ভয়েস এবং পাশাপাশি হচ্ছে আমার পিছনে যে স্ক্রিনটা ওটা ক্লিয়ার দেখা যাচ্ছে কি না? হ্যাঁ, একটু বলেন যে হ্যাঁ ক্লিয়ার, তাই ঠিক আছে। দেন আমরা আবার নতুন করে মানে পুনরায় আবার শুরু করতে যাচ্ছি আর কি। তো একটু জানান যে আমার কথাটা এবং পাশাপাশি হচ্ছে আমার যে পিছনের স্ক্রিনটা আছে সেটা একেবারে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানান, ঠিক আছে কাইন্ডলি। আর সবাই আস্তে আস্তে কানেক্ট হয়ে যান তাড়াতাড়ি করে। অল ক্লিয়ার স্যার, ওকে ডান। ওকে, যেহেতু ক্লিয়ার শোনা যাচ্ছে বলছে, তাহলে আমি পরবর্তী অঙ্কতে যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, আমরা মোটামুটি এই টাইপের এটা করলাম। এবার আমরা আরও একটু আস্তে আস্তে আর একটু অ্যাডভান্স বা আর একটু যদি বলি যে কমপ্লিকেটেড কিছু কিছু ম্যাথ থাকে না, আমরা ওগুলোতে একটু আস্তে আস্তে করে ব্যাখ্যা বা বিশ্লেষণ করব। আচ্ছা, এখন আমরা যে টাইপের ম্যাথগুলো করবো সাধারণত এগুলো হচ্ছে সংখ্যাতাত্ত্বিকের মধ্যেই পড়ে, কিন্তু দেখতে কিছুটা হচ্ছে প্রশ্নের অঙ্কের মতো মনে হয়। যেমন আমি বললাম ঠিক আছে 50 2450 এক সংখ্যাটিকে কত দ্বারা ভাগ করলে ভাগটি পূর্ণবর্গ হয়। ভাগটি পূর্ণবর্গ হয়, ঠিক আছে, পূর্ণবর্গ হয়। আচ্ছা, ধরেন আমার অপশনগুলো আছে, আমি অপশনগুলো দিলাম 2, ধরেন খতে দিলাম 3, গতে দিলাম হচ্ছে 4, আর ঘতে দিলাম হচ্ছে 5, ঠিক আছে। ধরেন আমার এইগুলো হচ্ছে অপশন। তা আমার কোশ্চেনটা কি ছিল? 2450 সংখ্যাটিকে কত দ্বারা ভাগ করলে ভাগটি পূর্ণবর্গ হবে। অর্থাৎ আমার এই যে অপশনগুলো আছে, অর্থাৎ আমার এই অপশনগুলোর মধ্যে এমন কোনো সংখ্যা আছে যেটা দিয়ে ভাগ করলে আমার এই সংখ্যাটা পূর্ণবর্গ হবে। পূর্ণবর্গ মানে হচ্ছে ওই সংখ্যাটাকে বর্গমূল করা যাবে। এই যে আমি আপনাদেরকে বলি যে কেন ম্যানুয়াল বর্গমূলটা ইম্পর্ট্যান্ট। যেমন এই যে অঙ্কটা, এই অঙ্কটা আমরা দুইটা ওয়েতে করতে পারি। আমি আপনাদেরকে দুইটা ওয়ে দেখাই দিব। একটা হচ্ছে যে অপশন বিশ্লেষণের মাধ্যমে, আর একটা হচ্ছে ম্যানুয়ালি আমরা যে ইলাবোরেট পদ্ধতি ওটা দিয়েও করতে পারবো, ঠিক আছে। তো অপশন বিশ্লেষণটা কিভাবে? ধরেন আমার প্রথম অপশনটা হচ্ছে ক 2, দ্বিতীয়টা 3, 4, 5। এখন বলছে যে এই সংখ্যাটাকে কত দ্বারা ভাগ করলে সংখ্যাটা পূর্ণবর্গ। এই কতটা হচ্ছে মূলত 4টা অপশনের যে কোনো একটা। অর্থাৎ আমি যদি 2 দিয়ে এটাকে ভাগ দেই, ভাগ দিলে যে মানটা আসবে সেটা বর্গ করা যায় কিনা বা এটার বর্গমূল করা যায় কিনা, এটাই আসলে কোশ্চেনটা, আর কিচ্ছু না। অথবা আমি 3 দিয়ে ভাগ করলাম, 3 দিয়ে ভাগ করার পর যে ভাগফলটা আসবে সেটাকে আমি বর্গমূল করতে পারবো কিনা, তাইলে আমার অঙ্ক শেষ, ঠিক আছে। তো ধরেন আমি 2 দিয়ে ভাগ করে দেখলাম। ধরেন আমি 2450, এটাকে আমি 2 দিয়ে ভাগ করি। ভাগ করলে কত হয়? 12 দুগুণে 24 আর হলো 25 দুগুণে 50। ধরেন আমার 1225 আসলো, ঠিক আছে, আমার 1225 আসলো। এবার আমি দেখবো এই 1225কে বর্গমূল করা যায় কিনা। এখন আমরা তো জানি যে আমাদের ম্যানুয়াল বর্গমূল করা যাবে না, মানে ক্যালকুলেটরে করা যাবে না, ম্যানুয়ালি আমাকে বর্গমূল শিখতে হবে। তো আমি গত ক্লাসে মেবি একটু দেখাইছিলাম, এখন আবার একটু ম্যানুয়ালি বর্গমূলটা দেখাই, একটু সবাই মনোযোগ দেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। ধরুন আমি 1225 লিখলাম, হ্যাঁ 25 লিখলাম। এটার ম্যানুয়াল বর্গমূলটা কিভাবে করে? প্রথম আমি উল্টা দিক থেকে টান দিলাম, দেওয়ার পর এটাকে আমি এরকম জোড়ায় করে ফেলবো, ঠিক আছে, এরকম জোড়ায় করে ফেলবো। কোন দিক থেকে? এইভাবে, মানে এদিক থেকে, ডান দিক থেকে আমি বাম দিকে এটাকে জোড়ায় পাশে যাব, ঠিক আছে। অর্থাৎ এই যে 1225 আছে, এটাকে আমি বাম দিক থেকে জোড়ায় নেব। তাহলে জোড়া নিলে এটা একটা জোড়া, রাইট? আচ্ছা, এবার আমি এখানে যে মানটা বসাবো তার ডাবল এখানে বসবে। এখন কথা হচ্ছে ডাবল আর দ্বিগুণ কি এক জিনিস? না। যেমন ডাবল আর দ্বিগুণ কেন এক জিনিস না? ধরেন খেয়াল করেন, 3-এর ডাবল হচ্ছে 3 3 9, রাইট? কিন্তু 3-এর দ্বিগুণ কি 3 3 9?
আচ্ছা, 3-এর আমাকে একটু ইয়ে করেন, হোয়াটসঅ্যাপ দেন, হ্যাঁ। তাহলে 3-এর ডাবল হচ্ছে কি 9, কিন্তু 3-এর দ্বিগুণ কি, 3-এর দ্বিগুণ হচ্ছে 3 দুগুণে 6। তাহলে ডাবল আর দ্বিগুণ কি এক জিনিস? কখনোই না। ডাবল আর 3 গুণ হচ্ছে মানে এটা হচ্ছে দুইটা এক জিনিস নয়, ঠিক আছে, এটা আলাদা আলাদা জিনিস। ডাবল মানে হচ্ছে ওই সংখ্যার ডাবল, যেমন 4-এর ডাবল কত 16, 9-এর ডাবল কত 81, কিন্তু 9-এর দ্বিগুণ কি 81? না, 9-এর দ্বিগুণ হচ্ছে 18, 9 দ্বিগুণে 18। এই জিনিসটাকে মাথায় রাখতে হবে। তাহলে এখানে যা বসাবো তার ডাবল এখানে বসবে, নট দ্বিগুণ। তাহলে আমি যদি এখানে 1 দিই 1 1 1, 2 দিলে 2 দুগুণে 4, 3 দিলে 3 দিকে 9, 4 দিলে 4 4 16, বেশি হয়ে যায়। তাহলে আমি 3 দিব, 3 তারিখে কত 9, বিয়োগ করলে কত থাকে, বিয়োগ করলে থাকে 3, ঠিক আছে। এবার আবার এটা ডাইরেক্ট পুরো টাকার নামবে, 325 হইল। এবার এই পাশে আবার টান দিব, দিয়ে এই যে 3 আছে 3-এর এবার দ্বিগুণ, নট এবার ডাবল, এবার কিন্তু দ্বিগুণটা হবে, নট ডাবলটা হবে, নট ডাবল, এবার হবে দ্বিগুণটা। তাহলে 3-এর দ্বিগুণ কত, 3 দুগুণে 6, তাহলে এই পাশে 6টা বসবে। বসার পর আমরা এখানে যা বসাবো এখানেও ঠিক সেম তাই বসাবো, বসায় গুণ দিব, দিয়ে দেখবো এই মানটা হয় কিনা। যেমন ধরেন আমি এখানে 1 বসাইলাম, এখানে 3-এর কোনো কাজ নাই, এই 3-এর কিন্তু আর কোনো কাজ নাই, আমি 1 বসাইলাম, এখানেও আমি 1 বসাইলাম। তাহলে খেয়াল করেন 61 একে কত 61, আমার কি মিলে, মিলে না। তাহলে আমি 2 বসাই দেখি, এখানে 2 দিলাম, 62 দ্বিগুণে কত 124, তাও হয় না। এবার আমি ধরেন এখানে 4 দিলাম, এখানেও 4 দিলাম, তাহলে 64 গুণ 4, তাও হয় না, 4 4 16, আর 424 25, 256 হচ্ছে না। এবার আমরা 5 দিয়ে দেখি, ঠিক আছে। আচ্ছা ধরেন এই এখানেও 5 দিব, আমি এখানেও 5 দিব, তাহলে 65-রে 5 দিয়ে গুণ দেন, 325 হয়, ঠিক আছে। তাহলে 5 65 325, তার মানে আমার মানটা কত 35, তার মানে আমার অ্যান্সারটা হচ্ছে 35। ব্যাপারটা কি বুঝছেন? এখন কোশ্চেন হচ্ছে, এটা তো আমি শিখাইলাম, কিন্তু আমার এই কোশ্চেনের সাথে এটার কি সম্পর্ক, রাইট? খেয়াল করেন, আমাকে বলছে 2450 সংখ্যাটিকে কত দ্বারা ভাগ করলে ভাগটি পূর্ণবর্গ হয়, কত দ্বারা ভাগ করলে। তার মানে আমার কোশ্চেনে যে 4টা অপশন আছে 2 3 4 5, এগুলো মুছে দিছিলাম। তাহলে এখানে প্রথম আমি একটা একটা করে শুরু করব। আমি 2 দিয়ে ভাগ দিলাম, কাকে, এটাকে, তাদের কথা মতে, এই যে ভাগ করলে হয় তাদের কথা মতো আমি 2 দিয়ে ভাগ দিলাম। ভাগ দেওয়ার পর আমার মানটা আসছে 1225। এবার এটাকে আমি চাইবো যে বর্গমূল হয় কিনা। যতক্ষণ পর্যন্ত বর্গমূল না হয় ততক্ষণ পর্যন্ত চেক করতে থাকবো। যেমন আমার আনফরচুনেটলি আমার 2 দিয়ে এটার বর্গমূল হয়ে গেছে, তার মানে আমার এই দুইটাই অ্যান্সার, কারণ এটার কোনো অবশিষ্ট ছিল না। কিন্তু 3 দিয়ে দেই, ভাগ করি, দেখবো 3 দিয়ে এটার ভাগে যায় না, তার মানে এটা প্রথম ঠেলায় বাদ। 4 দিয়ে ভাগ যায় কিনা দেখেন, যদি না যায় তাহলে এটাও বাদ। 5 দিয়ে দেখেন, এটাও বাদ। ভাগ দিয়ে যদি ভাগ যায় ধরেন, তাহলে আবার এরকমভাবে মিলিয়ে দেখবেন যে এটা পূর্ণাঙ্গ মান আসে কিনা। যদি পূর্ণাঙ্গ মান আসে, এটাই অ্যান্সার। এইটা হচ্ছে একটা হয়। আরেকটা হয় কি, আরেকটা হয় হচ্ছে, খেয়াল করেন, আচ্ছা আরেকটা হয় কি, আরেকটা হয়েছে ধরেন আছে কত মানটা আমার 2450, ঠিক আছে। আমি 2450-কে ইয়া করবো, আর লসাগু করবো, ঠিক আছে। 2 যদি দেই, 12 দুগুণে 24, 25 দুগুণে 50, 3 দিয়ে যায়, 3 4 12 যায় না, তাহলে 5 দেওয়া যায়। 5 দুগুণে 10 22, 4 5 20, 5 5 25, তাহলে 245। আবার 5 দেওয়া যায়, 4 5 20 45, 5 9 45, তাহলে 7 দেওয়া যায়, 7 7 49। তাহলে আমার কি কি হইলো, এটা লসাগুটা কি হইলো দেখেন তো, 2 × 5 × 5 × 7 × 7, রাইট? এটাই তো। এবার খেয়াল করেন তো, এই 7 আর 7 জোর আকারে আছে, 5 5 জোর আকারে আছে, কিন্তু 2টা কি জোর আকারে আছে? তাহলে দুইটা হচ্ছে সিঙ্গেল আকারে আছে। তো এরকম যদি দেখেন, এরকম জোর করে ফেলবেন, করার পর যে মানটা সিঙ্গেল থাকবে সেটাই তার অ্যান্সার। তার মানে এখানের অ্যান্সারটা হচ্ছে 2, এখানে তো অ্যান্সারটা হচ্ছে 2। এখন ধরেন আমার এটা নিয়ে একটা সিঙ্গেল সংখ্যা আসলো, ধরেন অন্য কোনো একটা অঙ্কে মানটা এরকম আসলো, 2 × 3 × 5 × 5 × 7 × 7, ধরেন মানটা এরকম আসলো। এবার ধরলাম আমি যে আমার অঙ্ক অনুযায়ী যে আমার এইটা একটা জোর, এইটা একটা জোর, কিন্তু এই দুইটা কিন্তু জোর না, এই দুইটা সিঙ্গেল, কারণ দুইটার লগে মিলে না। 2 সাথে 2 থাকা লাগতো, 3 সাথে 3 থাকা লাগতো, তখন কি করব? তখন এই দুইটাকে গুণ করে দেবো, 3 দুগুণে কত 6, তখন অ্যান্সারটা হবে 6। আশা করি আপনারা ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। সবাই কি বুঝতে পারছেন এটা? সবাই একটু কমেন্ট করেন যে সবাই বুঝতে পারছেন কিনা। সবাই একটু কাইন্ডলি কষ্ট করে জানান যে এটা বুঝতে পারছেন কিনা।
ক্লিয়ার স্যার, ওকে, ভেরি গুড। যদি ক্লিয়ার হন তাহলে ঠিক আছে। এবার আমি আসি পরবর্তীতে যে এই অঙ্কটার যে আমি একটা বর্গমূল করাই দিয়েছিলাম না ম্যানুয়ালি, আমি আরেকটা ম্যানুয়ালি বর্গমূল করাই দিই, তাহলে আপনাদের জন্য ব্যাপারটা সুবিধা হবে পরবর্তী অঙ্কগুলোর জন্য। যেমন কিভাবে আমি আরেকটা যদি ম্যানুয়ালি করাই, তাহলে দেখেন, খেয়াল করেন, আমার একটু একটা অঙ্ক পাইছিলাম না আমি 1024, এরকম একটা পাইছিলাম না 1024, আমার যেটা 32 অ্যান্সার ছিল। আমি এটাকে এবার ম্যানুয়ালি করে দেখি, তাইলে আমাদের জন্য ব্যাপারটা আরেকটু ক্লিয়ার হবে। যারা হচ্ছে বুঝতে পারেন নাই প্রথমবারে, তারা দ্বিতীয়বার বুঝে নেন, ঠিক আছে? খেয়াল করেন, আমি প্রথমে হচ্ছে এদিক থেকে এটাকে করা শুরু করব, রাইট? খেয়াল করেন, এটাকে আগে জোর করব, এই জোর এই জোর। এবার এখানে যা বসাবো তার ডাবল, দ্বিগুণ, ওই আগের মতো। তাহলে 2 বসলে 2 দুগুণে 4, 3 বসলে 3 তিরিকা 9, 4 বসলে 4 4 আসলে বেশি হয়ে যায়, তাহলে 3 বাদ দিই, 3 তিরিকা 9। তার থেকে কত বিয়োগ করলে 1, দুইটা একসাথে নামবে 24। এবার এটা দ্বিগুণ, 3-এর দ্বিগুণ কত 6, তাহলে 6 নিয়ে আসলাম এদিকে, ঠিক আছে? এবার এখানে যা বসাবো এখানে তা বসায় গুণ দিব। 1 যদি বসাই 61 কে 61 হয় না, 2 যদি বসাই 62 দুগুণে ঠিক 124 হচ্ছে। কিভাবে দেখেন, 2 দুগুণে 4 আর 300 আর হচ্ছে 6 দুগুণে 12, এই যে মিলে গেছে। তার মানে আমার অ্যান্সারটা কত 32। ব্যাপারটা বুঝতে পারছেন? এটা হচ্ছে বর্গমূল করার সিস্টেম। আশা করি সবাই মোটামুটি ক্লিয়ার। এবার আমি আমার পরবর্তী অঙ্কতে যাচ্ছি, ঠিক আছে? সবাই ক্লিয়ার কিনা একটু বুঝেন, সবাই বুঝতে পারছেন কিনা একটু জানান, সবাই একটু বুঝতে পারছেন কিনা আমাকে একটু জানান। কমেন্ট করেন, কমেন্ট করলে বুঝতে পারবো। সবাই একটু কাইন্ডলি কমেন্ট করেন, বুঝতে পারছেন কিনা জাস্ট একটু জানান। আচ্ছা, ক্লিয়ার? আচ্ছা, ওকে। আচ্ছা, আমরা আরও কিছু অঙ্ক দেখে একটু আমাদের শিটের অনুযায়ী দেখি, ঠিক আছে? শিটের মধ্যে অঙ্কগুলো আছে, আমি শিটের থেকে কয়েকটা অঙ্ক করাই, ঠিক আছে? তাইলে আপনারা আরেকটু ক্লিয়ার হবেন, ঠিক আছে? একবারই মোটামুটি ক্লিয়ার হয়ে যাবেন, হ্যাঁ? আচ্ছা, যদি ধরেন এরকম একটা অঙ্ক ধরেন, খেয়াল করেন, একটি শ্রেণীতে যতজন ছাত্র আছে, হ্যাঁ, যতজন ছাত্র আছে প্রত্যেকে তত টাকা করে প্রদান করলে মোট 6,561 টাকা, 6,561 টাকা হয়। ছাত্র সংখ্যা কত? ঠিক আছে, এটা হচ্ছে আমার টোটাল অঙ্কটা। খেয়াল করেন কি বলছে, একটি শ্রেণীতে যতজন ছাত্র আছে প্রত্যেকে তত টাকা করে প্রদান করলে মোট 6,561 টাকা হয়। ছাত্র সংখ্যা কত? ঠিক আছে, আমি যদি অপশনগুলো দেখি, অপশনগুলো কি কি ছিল দেখেন, 91, তারপর হচ্ছে ধরেন 92, গ হচ্ছে ধরেন 81, ঘ হচ্ছে 72, এবার একটা মান দিলাম আর কি, হোয়াট এভার, ঠিক আছে? ওইটা কোনো ফ্যাক্টর না। আচ্ছা, তাহলে এগুলো হচ্ছে আমার অপশনগুলো, ঠিক আছে? এগুলো হচ্ছে আমার অপশন। এখন এই অপশনের মধ্যে, আচ্ছা, এবার আমার কোশ্চেনটা কি বলছে এটা বোঝার চেষ্টা করি, যে একটি শ্রেণীতে যতজন ছাত্র আছে প্রত্যেকে তত টাকা প্রদান করলে মোট 5,661 টাকা হয়। ছাত্র সংখ্যা কত? অর্থাৎ একটি শ্রেণীতে যতজন ছাত্র আছে তত টাকা করে দিছে। এখানে কত টাকা করে দিছে এটা কি বলছে? হ্যাঁ, আমাকে বলছে যে টোটাল একটা টাকা দিছে, সেটার পরিমাণটা কত, যে আমাকে যে টাকাটা দিছে টোটাল, ধরেন টোটাল একটা টাকা দিছে আমাকে, ধরেন টোটাল একটা টাকা দিছে, টাকাটা কত 6,561 টাকা, কিন্তু এটা তো সবাই মিলিত টাকা। আমাকে কি বলছে যে ইন্ডিভিজুয়াল কত টাকা করে দিছে? এখানে কি কোথাও উল্লেখ আছে ইন্ডিভিজুয়াল কোনো টাকা দিছে?
যদি কোনো অঙ্কের মধ্যে এই টাইপের মধ্যে যেটার মধ্যে যত কথাটা উল্লেখ আছে এবং এই তত কথাটা উল্লেখ আছে, যদি যত এবং তত কথা উল্লেখ থাকে, প্রথম কথা এটা হচ্ছে প্রথম শর্ত, যে যত এবং তত কথাটা উল্লেখ আছে এবং প্রত্যেকে কত টাকা দিয়েছে সেটা উল্লেখ নাই, তাইলে বুঝতে হবে এই অঙ্কটার একটা শর্টকাট আছে। কি শর্টকাট আছে? জাস্ট আপনাকে কি করতে হবে, 91 জায়গায় 91, 92 ওই যে একটু আগে বলছিলাম 81 জায়গায় 81, 72 জায়গায় 72, যা আছে তাই, যা আছে তাই। তাইলে এখন এই গুণ দিয়ে, এভাবে গুণ দিয়ে যেই মানটা গুণ করলে এই মানটা আসবে সেটাই তার অ্যান্সার। অর্থাৎ এই ডাবল ডাবল গুণ দিলে যদি এই মানটা আসে সেটাই তার অ্যান্সার। আবারও বলি, সত্যটা কি বলছিলাম, যত এবং তত কথাটা উল্লেখ থাকবে, প্রথম বিষয়। দ্বিতীয়ত হচ্ছে এখানে কোনো প্রত্যেক ছাত্র কত করে দিয়েছে উল্লেখ নেই, কোনো উল্লেখ আছে? কিচ্ছু উল্লেখ নেই, শুধু আছে যে টোটাল মিলিয়ে তারা 6561 টাকা দিয়েছে, এতটুক, এটা সব মিলে উল্লেখ আছে, এর বাইরে এখানে কোনো প্রকারের ডিটেলস দেওয়া নাই। তো যদি এই টাইপ হয় তখন সেক্ষেত্রে আমরা যেটা করবো সেটা হচ্ছে যার সংখ্যাগুলোকে ডাবল করে দিয়ে যে মানটা হবে সেটাই অ্যান্সার। যেমন এখানে আপনারা করে দেখেন, দেখবেন 81-তে গিয়ে অ্যান্সারটা আসে, তাহলে 6561, তার মানে এটাই হচ্ছে তার অ্যান্সার। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছেন। আমি আবারও বলি, এটা কিন্তু পার্থক্যটা কখন হবে, যদি যত তত কথা উল্লেখ থাকে এবং প্রত্যেকে কত দিয়েছে সেটা উল্লেখ না থাকে, তবে সেটা এমন হবে। ঠিক আছে, যদি এই ব্যাপারটা ক্লিয়ার হতে পারেন তাহলে আমি পরবর্তী অঙ্কতে যাই। ঠিক আছে, পরবর্তী অঙ্কটা সিমিলার অঙ্ক, কিন্তু এটা একটু কমপ্লিকেটেড। কেন কমপ্লিকেটেড? কারণ এখানে আবার আপনার যত যত কথা উল্লেখ আছে, কিন্তু আবার প্রত্যেকে কত করে দিয়েছে সেটা উল্লেখ আছে, যার কারণে অঙ্কটা একটু ডিফারেন্স। ঠিক আছে, একটু ডিফারেন্স আছে আমাদের নর্মাল এই ওয়ে থেকে। ব্যাপারটা কি বুঝতে পারছি? ধরেন আমি একটা অঙ্ক দেখি, একজন দাতা প্রত্যেক তত 10 টাকা দেওয়াতে দেওয়াতে 10 টাকা দেওয়াতে মোট 250 টাকা হলে মোট দাতার সংখ্যা কত? মোট আচ্ছা, এবার দেখেন, এবার কিন্তু অঙ্কটা ডিফারেন্স হয়ে গেছে। আমি কিন্তু প্রথমেই বলছিলাম আগের অঙ্কটাতে যে আগের অঙ্কের মধ্যে ছিল যে এখানে কোনো প্রকারের ইন্ডিভিজুয়াল সংখ্যা দেওয়া নাই, শুধু ডাইরেক্ট যত যত আর মানটা সমষ্টিগতভাবে। কিন্তু এই অঙ্কটা খেয়াল করেন, এই অঙ্কটার মধ্যে দেখেন যে এই অঙ্কটার মধ্যে প্রত্যেকে 10 টাকা করে দিছে। অলরেডি উল্লেখ আছে যে প্রত্যেকে কত করে দিছে, 10 টাকা করে উল্লেখ করে দিছে। তার মানে আগের অঙ্কের মতো না। এখন চাইলে আমি ডাইরেক্ট অপশন বিশ্লেষণ দিয়ে করতে পারবো না, আমাকে এটা ম্যানুয়ালি করা লাগবে। যেমন দেখেন বলছে একজন দাতা প্রত্যেকে তত 10 টাকা করে দেওয়াতে মোট 250 টাকা হলে মোট দাতার সংখ্যা কত? তার মানে প্রত্যেকে কত করে দিছে, 10 টাকা করে দিছে, এটা উল্লেখ করা আছে। কিন্তু অঙ্কটা যতটা ইজি মনে হচ্ছে ব্যাপারটা আসলে তত না। ঠিক আছে, খেয়াল করে দেখেন, আমি যদি বলি ধরি দাতার সংখ্যাটা x, ধরি দাতার সংখ্যাটা হচ্ছে x, দাতার সংখ্যাটা কত? x। এটা এই কালারটা সম্ভবত একটু ইয়া লাগতেছে আপনাদের। আচ্ছা, ধরি দাতার সংখ্যাটা কত আমার? x। এখন দাতার সংখ্যা যদি x হয়, খেয়াল করেন তাহলে একজনে কত টাকা দেয়, তাহলে একজনে দান করে কত টাকা? 10 টাকা। আচ্ছা, কেন 10 টাকা বলছি? কারণ আমার বলা আছে যে একজন দাতা প্রত্যেকে তত 10 টাকা করে দেওয়াতে মোট 250 টাকা দাতার সংখ্যা কত? ঠিক আছে, তাহলে একজনে কত দেয়? 10 টাকা করে দেয়। কথাটি কি সম্পূর্ণ রাইট না রং? আমি যদি বলি কথাটা 100% রাইট নয়। কেন 100% রাইট নয়? এখনই বুঝতে পারেন যে কেন কথাটা 100% রাইট নয়। খেয়াল করেন, যদি আমার এই তত কথাটা উল্লেখ না থাকতো, ধরেন আমার এই তত কথাটা উল্লেখ নাই, আমি এটা মুছে দিলাম। এবার দেখেন কি বলছে কোশ্চেনটা, একজন দাতা প্রত্যেকে 10 টাকা করে দেওয়াতে, এবার কিন্তু হয়ে গেছে ইজি, যে প্রত্যেক দাতা 10 টাকা করে দিছে, তার মানে আমি লিখতে পারবো একজনে দান করে 10 টাকা, কারণ প্রত্যেকে 10 টাকা করে দিছে। কিন্তু ঝামেলাটা লাগাইছে তারা এই জায়গায় তত কথাটা অ্যাড করে।
এই তত কথাটা তারা অ্যাড করেই অঙ্কটাকে কমপ্লিকেটেড করে দিছে। কেন বলছে একজন দাতা প্রত্যেকে তত টাকা করে দিছে, ঠিক আছে, মানে যত দাতা আছে তত টাকা করে দিচ্ছে, অর্থাৎ সে শুধু 10 টাকা দেয় নাই, তার কাছে তারা মানুষ যতজন ঠিক তত করে আবার দিছে। কথাটা এরকম, কথাটা হচ্ছে ধরেন আমরা মানুষ আছি 5 জন, ধরেন আমরা মানুষ আছি কয়জন, 5 জন, ধরেন আমরা একজন মানুষ, 2 জন মানুষ, 3 জন মানুষ, 4, আর একটা ধরেন 5 জন মানুষ, আমরা 5 জন মানুষ, ঠিক আছে, কথাটা বুঝেন। প্রত্যেকে কত করে দিচ্ছে, 10 টাকা করে, 10 10 10 10 করে, ব্যাপারটা এরকম না, প্রত্যেকে 10 টাকা করে দিচ্ছে। হ্যাঁ, এতটুকু পর্যন্ত ঠিক আছে, কিন্তু ঝামেলা হয়েছে তত কথা লাগানোর কারণে। মানুষ কয়জন, 1 2 3 4 5, অর্থাৎ তত মানে মানুষ 5 জন, তার মানে সে যা টাকা দিচ্ছে তার 5 গুণ আকারে দিছে, মানে আমার সমান 5 গুণ আকারে দিছি, অর্থাৎ মানুষ 5 জন, সে টাকা দিচ্ছে তার 5 গুণ আকারে, তার 5 গুণ আকারে টাকাটা দিছে। বেসিক্যালি তত দ্বারা বুঝাইতেছে সে যতজন তত আকারে দিছে, ঠিক আছে। যদি মানুষ 10 জন হতো তাহলে 10 গুণ আকারে দিত, যদি 20 জন হতো তাহলে 20 গুণ আকারে টাকাটা দিত। তার মানে জনপ্রতি আসলে 10 টাকা করে নয়, তারা 50 টাকা করে দিছে, আসলে তারা 50 টাকা করে দিছে, ঠিক আছে, তারা 50 টাকা করে। বিষয়টা আসলে এরকম, কথাটা কি বুঝতে পারছি? তার মানে হচ্ছে খেয়াল করেন যে একজন দান করে 10 টাকা, আসলে 10 টাকা না, তার বলছে না যে তার তত 10 টাকা দান করে, তার মানে 10 টাকা দান করে পাশাপাশি তার সমান সংখ্যক দান করে, মানে ওই যেটার মতো যে 10 টাকা পাশাপাশি মানুষ 5 জন, তাই আরো 5 গুণ, তাহলে এখানে মানুষ 1 জন, তার মানে x গুণ, ঠিক আছে, বিষয়টা এরকমই। তাহলে একজনও দান করে 10x টাকা, তাইলে দেখেন x জনে দান করে 10x ইন্টু x টাকা, তাহলে কত হইলো আমার 10x স্কোয়ার টাকা, তার মানে সে টোটাল দান করে 10x স্কোয়ার টাকা। তার মানে 10x স্কোয়ার হচ্ছে সমীকরণ আকারে সে দান করে, আর মোট দান করে 250 টাকা, অর্থাৎ প্রশ্ন মতে এইটা যেই কথা, এইটাও তাই আমার সেম কথা। কথাটা কি বুঝতে পারছেন? এটাও সেম কথা। খেয়াল করেন, আমি যদি উপরে সমীকরণটা দাঁড় করে এরকম 10x স্কোয়ার ইকুয়াল টু, তাহলে কত হবে 250। আচ্ছা, যদি কেউ না বুঝতে পারেন, সেম কথাই তো, প্রয়োজনে আপনারা ক্লাস শেষে ক্লাসটাকে একটু পিছনের দিকে ব্যাক দিয়ে আবার একটু দেখে নেবেন, দেখবেন 100% বুঝতে পারছেন, ঠিক আছে, অত কঠিন কিছু না। এবার খেয়াল করেন তাহলে, আচ্ছা, এক্স স্কোয়ার ইকুয়াল টু, এটা কাটা, তাহলে কত রইল, এক্স স্কোয়ার ইকুয়াল টু 25, আর আমরা জানি যে স্কোয়ারের পাশে চলে গেলে কি হয়, রুট হয়ে যায়, তাহলে রুট 25, সুতরাং এক্স ইকুয়াল টু 5, তার মানে অ্যান্সারটা হচ্ছে 5। ব্যাপারটা বুঝতে পারছি? অ্যান্সারটা হচ্ছে 5, তেমন কিছুই না, এত কোনো কমপ্লিকেটেড কিচ্ছু না, ঠিক আছে, এটাই আমার অঙ্ক। আচ্ছা, এইটার জন্য আমরা এত বুঝাইছি, বা এটাকে আমরা অতটুকু আর কি ডিপলি চেষ্টা করছি বোঝানোর জন্য, ঠিক আছে। আচ্ছা, আমরা এই অঙ্কগুলো হলে আমরা পরবর্তী আরও কিছু অঙ্কতে যাব, যেমন এটা তো লেখা হয়েছে আশা করি। আচ্ছা, খেয়াল করেন, একটি সংখ্যার সংখ্যার 3 গুণের সাথে, একটি সংখ্যা 3 গুণের সাথে দ্বিগুণ লিখছি, দ্বিগুণ যোগ করলে যোগফল একটি সংখ্যার সাথে 3 গুণের একটি সংখ্যা দ্বারা, আমি কি লিখছি দেখি, একটি সংখ্যার দ্বিগুণের সাথে একটি সংখ্যার, ভুল লিখছি, ঠিক আছে, আমি অঙ্কটা আবার একটু লিখি, আপনারা লেখেন, এটা আমি একটু ভুল লিখছিলাম, হ্যাঁ। আচ্ছা, এটা তো লেখা হয়েছে না, আমি এটা উপরে একটু লিখি, তাহলে আরো ভালো হয়। একটি সংখ্যার একটি সংখ্যার দ্বিগুণের সাথে 3 গুণ যোগ করলে কি লিখলাম, একটি সংখ্যার দ্বিগুণের সাথে 3 গুণ নয়, সরি, একটি সংখ্যার দ্বিগুণের সাথে 3 যোগ করলে, শুধু যোগ হবে, 3 গুণ হবে না, হ্যাঁ, 3 যোগ করলে যোগফল করলে
যোগফল সংখ্যাটি অপেক্ষা 7 বেশি। সংখ্যাটি অপেক্ষা 7 বেশি হয় সংখ্যাটা নির্ণয় করো। সংখ্যাটি নির্ণয় করো, ঠিক আছে। তাহলে বলছে একটি সংখ্যার দ্বিগুণের সাথে 3 যোগ করলে যোগফল সংখ্যাটি অপেক্ষা 7 বেশি হয়, ঠিক আছে। দেখেন এটা আমরা কিভাবে করতে পারি, এইগুলো খুবই সহজ। যার সমীকরণটা যেভাবে বলে আমরা জাস্ট এভাবে তুলে দিব, তুলে দিয়ে জাস্ট ক্যালকুলেশন করলে অঙ্ক শেষ। এগুলো 1-2 মিনিটের অঙ্ক। যেমন খেয়াল করেন, আমি সংখ্যাটা কত জানি না, ধরলাম সংখ্যাটা এক্স, ধরলাম আমার সংখ্যাটা কত এক্স। এখন বলছে একটি সংখ্যা দ্বিগুণের সাথে, তার মানে ওই সংখ্যাটা কত ধরছি আমি এক্স ধরছি না, তাহলে একটি সংখ্যাটা কত আমার এক্স। তাহলে একটি সংখ্যা যদি এক্স হয় তাহলে এক্স এর দ্বিগুণের সাথে, রাইট, যেহেতু বলছে একটি সংখ্যা দ্বিগুণের সাথে, তাহলে দ্বিগুণ মানে কি 2x, সাথে কত যোগ করলে 3 যোগ করলে যে যোগফল হয়, ঠিক আছে, যোগফল মানে সমান সমান যে যোগফল হয় সংখ্যাটি অপেক্ষা 7 বেশি। সংখ্যাটা তো জানি কত, ওই যে সংখ্যাটি এক্স, তাহলে এক্স অপেক্ষা 7 বেশি, তার মানে এক্স যোগ 7। এটা হচ্ছে সমীকরণটা, বা বাকি টাইম তো আপনারা পারবেন বাকিটুকু। অর্থাৎ বলছে যে সংখ্যাটি দ্বিগুণের সাথে, দ্বিগুণ মানে 2x, সাথে 3 যোগ করলে, করলাম যোগ করলে সংখ্যাটি অপেক্ষা, কোন সংখ্যাটি অপেক্ষা, এই সংখ্যা অপেক্ষা 7 বেশি হয়। তাহলে এই সংখ্যাটা কত এক্স, এক্স অপেক্ষা 7 বেশি হয়। তাহলে ক্যালকুলেশনটা কি, 2x মাইনাস এক্স 7 মাইনাস 3, তাহলে কি হয়, শুধু x ইকুয়াল টু 4, তার মানে আমার সংখ্যাটা হচ্ছে 4। এই তো, এত কমপ্লিকেটেড তো কিছু না, সহজ জিনিস, ঠিক আছে, খুবই সহজ জিনিস। এবার যদি আমি সিমিলার টাইপের আরেকটা অঙ্ক করাই, সিমিলার বলতে একটু অন্য টাইপে ঘুরে, ধরেন একটি সংখ্যার বর্গ তার বর্গমূলের চেয়ে 78 বেশি হলে সংখ্যাটি কত? সংখ্যাটি কত, রাইট? আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, ধরেন আমার অপশনগুলো আছে এরকম, ধরেন অপশনগুলো আছে ক ধরেন না, ধরেন 4, খ ধরেন হচ্ছে 12, গ ধরেন হচ্ছে ধরেন 9, ঘ ধরেন হচ্ছে ধরেন 3, ঠিক আছে। আমার অপশনগুলো ধরেন এরকম আছে, ঠিক আছে। আমাকে অঙ্কটা করা লাগবে। কি বলছে, একটি সংখ্যার বর্গ তার বর্গমূল হচ্ছে 78 বেশি হলে সংখ্যাটি কত? এখন আমি তো জানি বর্গ কোনটাকে বলে, বর্গ মানে ধরেন এক্স স্কোয়ারের বর্গ, আর এটাকে বলে বর্গমূল, রাইট? সহজ বিষয়। এখন আমাকে বলছে সংখ্যাটি কত, ধরি সংখ্যাটা কত আমার, ধরলাম যে আমার সংখ্যাটা হচ্ছে এক্স, যে সংখ্যাটা কত আমার, সংখ্যাটি হচ্ছে এক্স। কি বলছে যে সংখ্যার বর্গ, কথা বুঝেন, সংখ্যার বর্গ করলাম, সংখ্যার বর্গ তার বর্গমূল হচ্ছে 78 বেশি, অর্থাৎ তার কার ওই সংখ্যার বর্গমূল মানে রুট এক্স বর্গমূলের চেয়ে 78 বেশি। এই তো যারা মানে তারা যা বলছে আমি তাই লিখছি। একটি সংখ্যার বর্গ করলাম, বর্গ তার বর্গমূল হচ্ছে 78 বেশি, তাহলে বর্গমূল মানে রুট এক্স থেকে 78 বেশি মানে প্লাস 78। এখন কথা হচ্ছে অঙ্কটার মধ্যে খেয়াল করেন তো, যদি আমি এখানে অঙ্কটার ক্যালকুলেশন করতে চাই, এই ক্যালকুলেশন করা কি আদৌ ইজি হবে? বিশাল ভয়ানক একটা ক্যালকুলেশন না, কারণ এখানে রুট এক্স আবার এক্স, এটাকে যদি আমি নর্মাল ক্যালকুলেশন করতে চাই, এটা আমাদের জন্য প্রায় ওয়ান কাইন্ড অফ
পুরো কমপ্লিকেশনের থেকে বেশি হয়ে যাবে, মানে ভয়ানক লেভেলের কমপ্লিকেটেড হয়ে যাবে। তাহলে আমরা কি করতে পারি, যদি দেখি যে সমীকরণ করার পর আমাদের সমীকরণগুলি একটু উইয়ার্ড টাইপ আসে বা একটু ভয়ানক টাইপ আসে, তখন আমার মাথায় আসতে হবে যে সমীকরণ যাই আসুক আমাদের ভয় পাওয়া যাবে না। আমরা কি করব, আমাদের যে অপশনগুলো আছে সেই অপশনগুলোকে এখানে অ্যাপ্লাই করব, করে দেখব কোনটাতে মিলে। কী বই মিলতে পারে, খেয়াল করেন এখানে যে মানটা আছে 4টা, 4 এক্সের জায়গায় বসাবো, এখানে বসাবো, দেখবো যে এই পাশ আর ওই পাশ মিলে কিনা, যে মান দিয়ে মিলবে সেটাই আমার অ্যান্সার। খেয়াল করেন আমি 4 আছে, আমি এক্সের জায়গায় 4 বসাইলাম, 4 স্কোয়ার কত হইলো 4 4 16, তাহলে এই পাশ হইলো 16, এই জায়গায় 4 বসাইলাম প্লাস 78 কত হইলো 2 প্লাস 78 ইকুয়াল টু কত 80, তাহলে এই পাশ হলো 16, এই পাশ হলো 80, তাহলে এটা কি হয়, এটা কি সম্ভব 4 দিয়ে, তার মানে 4টা আমার কাটা বাদ। তাহলে এবার আমি বাকিটা দেখি, ঠিক আছে, বাকিটা কি আছে 12, 12 যদি স্কোয়ার দিই কি হয়, 12 12 144। এবার দেখেন রুট যদি 12 দেই, 12 রুটে করাই যায় না, তার মানে এটা তো আরও আগে বাদ, তার মানে এটা কি আরও আগে বাদ, কারণ দশমিকে আসে, দশমিক তো আসবে না সাধারণত, কারণ এই পাশে যদি 144 আসে এই পাশে একটা পূর্ণাঙ্গ মান আসবে, তার মানে আমার এটাও বাদ। তাহলে আমার কি আছে 9, খেয়াল করেন 9-এর উপর স্কোয়ার দিলাম, 9 9 কত 81, এই পাশে 81 আসলো, এটা কি দিলাম 9 প্লাস 78, তাহলে 9 যদি করি কত 3 প্লাস 78, 7 যদি 78 যদি 3 দিয়ে যোগ করি কত হয় 81, দেখেন মিলে গেছে। তাহলে আমার এই পাশে 81, আমার এই পাশে 81, তার মানে আমার এই মান দিয়ে আমার অঙ্কটা হয়েছে, তার মানে আমার অ্যান্সার হচ্ছে 9, ঠিক আছে। তাহলে এই টাইপের অঙ্ক আসলে আমরা এভাবে অপশন বিশ্লেষণ করেও করতে পারি চাইলে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, এবার খেয়াল করেন বলা হলো যে কোন সংখ্যার কোন সংখ্যার 2/7 অংশ 64 সমান হয়। কোন সংখ্যা 2/7 64 সমান, আমার অঙ্কটা হচ্ছে এইটা, রাইট। আচ্ছা খেয়াল করেন কোন সংখ্যা বলছে, কোন সংখ্যা 2/7 অংশ 64 সমান হয়, কোন সংখ্যা, সংখ্যাটাকে আমি জানি না, ধরলাম সংখ্যাটি হচ্ছে এক্স, ধরলাম সংখ্যাটি হচ্ছে কত এক্স, তার মানে কোন সংখ্যার 2/7 অংশ, তার মানে এক্স এর 2/7 অংশ কার সমান হবে 64 সমান, ওদের কথা অনুযায়ী। তাহলে এক্স এর 2/7 অংশ 64 সমান, আমার সমীকরণটা এরকম দাঁড়াবে। অর্থাৎ এই এর মানে হচ্ছে গুণফল, এর মানে কি গুণফলে যে সংখ্যা এর কথাই তো বোঝা যায়, দেখেন একটি সংখ্যার 2/7 অংশ, তাহলে সংখ্যার মানে সংখ্যার এর, অর্থাৎ এক্স এর 2/7 অংশ 64 সমান। তাহলে আমি জানি এর মানে গুণ, তাহলে উপরে 2x, কারণ গুণ দিলে, কারণ এর মানে তো গুণ, তাই না। আচ্ছা তাহলে 2x আর হলো 64, তাহলে আমার কি রইলো আর গুণ যদি করি, নিচে মনে মনে 1 আছে, তাহলে 2x ইন্টু 2x আর হলো 4 7 28 আর হলো 448, ওকে। তাহলে x ইকুয়াল টু 2/448, সুতরাং x ইকুয়াল টু হচ্ছে 224, তার মানে আমার অ্যান্সারটা হচ্ছে 224। আশা করি সবাই বুঝতে পারছেন, সবাইকে ক্লিয়ার কথা, অঙ্কটা যদি বুঝতে পারেন আমাকে একটু জানান যে স্যার বুঝতে পারছি। সবাই কি বুঝতে পারছেন আমাকে একটু জানান, কমেন্ট করে জানান। সবাই ক্লিয়ার কিনা, বুঝতে পারছেন কিনা সেটা একটু জানান। ক্লিয়ার, ওকে। সবাই যদি ক্লিয়ার হন তাহলে তো খুবই ভালো, ঠিক আছে, ওকে। আচ্ছা এবার আমি পরবর্তীতে একটা অঙ্ক দিচ্ছি, সেটা হচ্ছে 3টি ক্রমিক সংখ্যার গুণফল 720 হলে 3টি যোগফল কত।
হলে যোগফল কত? আচ্ছা, এটা আমরা দুটো ওয়েতে করতে পারি। একটা হচ্ছে আমরা আমাদের আইকিউ ইউজ করে করতে পারি। আমার মনে হয় যে আইকিউ ইউজ করে এই অঙ্কগুলো করা সবচেয়ে উত্তম। তাতে করে কি হয়, আপনাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা আরও একটু শার্প আর একটু স্মুথ হবে। এটা হচ্ছে আমার পার্সোনাল অপিনিয়ন। এখন এই যে আমার পার্সোনাল অপিনিয়নটা এটা কেন বলছি খেয়াল করেন। আগে আমাকে বুঝতে হবে যে ক্রমিক সংখ্যা আসলে কাকে বলে, কোনটাকে আমরা ক্রমিক সংখ্যা বুঝি। আমাদের আগে আইডেন্টিফাই করতে হবে যে আমরা আসলে ক্রমিক সংখ্যা কি বুঝি এবং ক্রমিক সংখ্যার অঙ্কগুলো কীভাবে করতে পারি। মনে রাখবেন, ক্রমিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাটা ক্রমানুযায়ী যায়, যেমন 2, 3, 4 এটা ক্রমিক সংখ্যা, 4, 5, 6 এটা একটা ক্রমিক সংখ্যা, ধরেন 30, 31, 32 এটা একটা ক্রমিক সংখ্যা। অর্থাৎ যেটা সিকোয়েন্সে যাবে সেটাকে আমরা ক্রমিক বলবো। আমরা এটা বলতে পারবো না যেমন ধরেন 2, 7, 5 এটাকে ক্রমিক বলা যাবে না, বা 7, 9, 11 এটাকে কি করা যাবে না, বা ক্রমিক মানে যেটা ক্রমানুযায়ী যাবে। ঠিক আছে, তো আমাকে বলা হয়েছে যে 3টি ক্রমিক সংখ্যার গুণফল হচ্ছে 720, যোগফল কত। তার মানে 3টে এরকম ক্রমিক সংখ্যা আছে যেটাকে 3টা সংখ্যাকে গুণ করলে 720 হয়। আমার কোশ্চেনটা হচ্ছে যে ওই 3টে সংখ্যাকে যোগ করলে কত হবে। গুণ করলে না 720 হয়, কিন্তু ওই সংখ্যাগুলোর যোগ করলে কত হবে। তার মানে ওই 3টে সংখ্যা আমাকে জানা লাগবে। ধরেন আমার অপশনগুলো কি কি ছিল। ঠিক আছে, আমার অপশনগুলো ছিল ধরেন 23, খ ধরেন 30, গ 27, ঘ ধরেন 29। ঠিক আছে, ধরেন আমার এই অপশনগুলো ছিল এরকম। ঠিক আছে, এটা তাহলে এখন আমার যে অপশনগুলো আছে আমি আমার এই অপশনগুলোকে দেখেও আমি অ্যান্সার করতে পারবো একদম ইজিলি। এখন বলতে পারেন যে ভাই অপশন দেখে কীভাবে অ্যান্সার করা যায়। খেয়াল করেন অপশন দেখে কীভাবে আমি অ্যান্সার করি। 3টি ক্রমিক সংখ্যার গুণফল বলছে। ক্রমিক মানে কি 7, 8, 9 বা 4, 5, 6 বা 7, 8, 3, 4, 5 এরকমই। তো আমরা মানগুলো ধরে নিব। ধরেন আমি একটা যদি 10 ধরি তাহলে পরেরটা হবে 11, তারপরেরটা হবে 12 সিরিয়ালে। ঠিক আছে, তাহলে দেখেন 10, 11, 12 যোগ করলে কত হয়? 33। কারণ আমাকে তো যোগ করে মানটা বের করতে হবে, তাই না? গুণ করলে 720 হইতে হবে, যোগ করলে মানে আমার এখানে কোনো একটা মান হইতে হবে। তাহলে প্রথমে আমি কি করলাম, একটা এমনি আন্দাজে একটা মান ধরলাম কি 10, 11, 12। দেখেন তো যোগ করছে কত হয়েছে? 33 হয়েছে। দেখেন তো আমার এই কোনো অপশন কি আছে 33-র মধ্যে? নাই। অর্থাৎ আমার সর্বোচ্চ যে মানটা সেটাও 30। তার মানে কখনোই আমার এই 3টে সংখ্যা 10-এর উপর হতে পারে না, কারণ 10-এর উপর হলে সেই মানটা 30-এর উপর চলে যায়, যা আমার উত্তরের সাথে সামঞ্জস্য না। তাহলে আমাকে এমন মান ধরতে হবে যাতে সেটা 30-এর নিচে থাকে, এই ইয়ার সাথে রিলিভেন্ট থাকে, মানে প্রাসঙ্গিক থাকে। অর্থাৎ 10, 11, 12 সম্ভব না, তার মানে আমার মানটা 10-এর নিচে। এটা তো আমরা বুঝে গেছি মোটামুটি সবাই শিওর যে আমার যে মানটা হবে সেটা কিসের নিচে হবে? 10-এর নিচে হবে। 10-এর উপর যাওয়া সম্ভব না, আমার উত্তর দেখলেই বোঝা যাচ্ছে। তাহলে আমি যদি 10-এর নিচে চিন্তা করি, 10-এর নিচে তো আমরা এরকম 3টে করে 2-3টা ধরি। ধরেন এরকম ধরলাম 8, 9, 10, আবার ধরলাম ধরেন 7, 8, 9, আমি ধরলাম 6, 7, 8, এভাবে মানগুলো ধরলাম সিরিয়ালে, কয়েকটা মান ধরে নিলাম 10-এর নিচে। কারণ আমি জানি 10-এর দিতে গেলে 30-এর উপর চলে যায়, মানে আমার সর্বোচ্চ মান হয়ে যায়। ধরেন আমি 3টা মান ধরলাম, 3টাই কিন্তু ক্রমিক সংখ্যা, 7, 8, 9 বা 8, 9, 10 বা 6, 7, 8। হিসেব করেন 8 নং 72, 72 আর 10-এ গুণ করলে 720। তার মানে আমার এটাতেই পেয়ে গেছি আমি, আমার আর নিচের সংখ্যা যাওয়া লাগে নাই। 720 হয়ে গেছে আমার এই 3টে ক্রমিক গুণ দেওয়াতে হয়ে গেছে। তার মানে আমার এই 3টে সংখ্যা পেয়ে গেছি। এখন আমার কাজ কি, এই 3টে সংখ্যাকে যোগ করে দেওয়া। যোগ করে দিলে কি হবে? 10 9 19, 19 8 27। তার মানে 27 আছে কোনটা? এই যে এটা। তার মানে এটা আমার অ্যান্সার। কথাটা কি বুঝতে পারছেন? অনেকে বলতে পারে বা যে ভাইয়া এই মানগুলো ধরলেন কিভাবে? ওই যে আমি 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 আগে দেখবো যে আমি একটু বড় মান ধরে দেখবো। ধরো আমি 3টে বড় মান ধরলাম, ধরে দেখলাম যে 3টে যোগ করলে আমার এই উত্তরগুলোর থেকেও বেশি হয়ে যায়। তার মানে 10-এর উপরে মান হবেই না। তাহলে 10-এর নিচে আসেই বা কটা সংখ্যা? 8, 9, 10, 7, 8, 9, 6, 7, 8, 5, 6, 7, 1, 2, 3 তো হবে না, 3, 4, 5ও হবে না, কেন এগুলো একেবারে ছোট, 720 হওয়ার মতো না। তাহলে তো আমরা অটোমেটিক ছোট বাচ্চা বুঝতে পারবে যে 4-5টা মানের মধ্যে এগুলা। ঠিক আছে, আমরা এটা দিয়ে অঙ্কটা করে ফেলতে পারি। ঠিক আছে, যেমন আমি যদি আরেকটা উদাহরণ দেই এই টাইপের অঙ্ক, খেয়াল করেন। আমি লিখলাম ধরেন 210 আসলো। তাই 210-এ সেম মান আমি ক্রমানুযায়ী বলছে। তার মানে আমার 10-এর উপর উত্তরগুলো কি 12, 14, 16 ধরেন 18, এই 4টা অপশন দিলাম উত্তরগুলা।
তার মানে আমার ওইটার মধ্যে 10, 11, 12 হওয়া সম্ভব না, কারণ 3টা যোগ করলে 30-এর উপর চলে যাবে, এখানে 30-এর তো কাছাকাছিও নাই, তার মানে মানগুলো ছোট। ঠিক আছে, তার মানে কত হইতে পারে, ধরেন আমি 7, 8, 9 দিলাম, হইতে পারে, বা ধরেন 6, 7, 8 হইতে পারে, অথবা ধরেন 5, 6, 7, ঠিক আছে হইতে পারে। এভাবে সিরিয়ালের ছোটগুলো দিয়ে দেখবো প্রথমে। খেয়াল করেন 8 নং 72, 7 7 49 বেশি হয়ে যায়, 7 0 90-এর মতো হয়ে যায়, তার মানে এটা বাদ, এই অপশনটা বাদ। এবার এটা দেখলাম 6 7 কত 42, 42-এর 8-এ গুণ করলে 4 8 32, 320 বেশি হয়ে যায়, তাও বাদ। এবার দেখেন 5 6 30, 30 দিয়ে 7-এ গুণ দিলে 3 7 21 210, এইটাতে মান হয়ে যায়। তার মানে আমরা এরকম কয়েকটা মান দিয়ে দেখলাম যে 5 6 7-এ গুণ দিলে কি হয়ে যেতেছে, 210 হয়ে যেতেছে। তার মানে আমার মূলত এই ক্রমিক সংখ্যাটা মূলত এটা 5 6 7, এগুলো যোগ করে দেন, 5 6 11, 11-এর সাথে কত 18, তার মানে আমার অ্যান্সারটা হচ্ছে 18। আশা করি বুঝতে পারছেন। এই ওয়েতে করলে আপনারা খুব তাড়াতাড়ি অঙ্কগুলো পরীক্ষার হলে করতে পারবেন, কিন্তু এইটা রেগুলার ওয়ে আছে, এগুলো বড় বড় দরকার নেই, মাথা গোলানোর দরকার নেই। সবাই কি বুঝতে পারছি আমরা? সবাই কি বুঝতে পারছি আমরা? একটু আমাকে জানান যে আমরা সবাই বুঝতে পারছি কিনা। এই তো সবাই খুব সুন্দর কমেন্ট করতেছেন, এমনি সাথী বা আঞ্জুমারা বেগম, হ্যাঁ সুন্দর, খুব সুন্দর। এই তো আপনারা পারতেছেন তো, ভেরি গুড। তার মানে মোটামুটি আপনারা এগুলো বুঝতেছেন, তাই তো? এই সবাই কি বুঝতেছেন তো নাকি? আমাকে বলেন যে সবাই বুঝতে পারছেন কিনা। জি স্যার, ওকে। যদি বুঝতে পারেন আমরা আরেকটা অঙ্ক যাই। দেখেন এটা খুবই সহজ একটা অঙ্ক। একটি সংখ্যা 650 থেকে যত বড় 820 থেকে তত ছোট। এগুলা খুবই সহজ অঙ্ক, দেখতে অনেক কঠিন মনে হয়, যদি এগুলারে আমি বড় এতে করে ধইরা যে সংখ্যাটা কত, তাইলে ভাই অঙ্কগুলো খুবই কমপ্লিকেটেড হয়ে যাবে। কিন্তু যখন আমরা এই ধরনের অঙ্ক দেখব যে একটি সংখ্যা থেকে 650 যত বড় 820 তত ছোট, এই টাইপের যত অঙ্ক দেখবো, একটা শর্টকাট হয় আছে, একদম বাচ্চাদের হয়, মাত্র 10 সেকেন্ডে করা সম্ভব। কিভাবে? যত বড় তত ছোট, এরকম অঙ্ক দেখলে কি করবেন, 650 আর 820 যোগ করে দিবেন, দিয়ে এটাকে 2 দিয়ে ভাগ করে দিবেন, অ্যান্সার শেষ, উত্তর চলে আসবে। আমার 1 মিনিটের ক্লাসও না, মানে 1 মিনিটের সলিউশন না। দেখেন আমি যোগ করি, যোগ করলে কি হইতেছে আমার 0, 5 2 7, 8 6 14, তাহলে আমার 1470, বিয়োগ ভাগ দেই, 7 দুগুণে 14 আর 35 দুগুণে 70, তাহলে 735। তার মানে আমার উত্তরটা হচ্ছে 735। আশা করি সবাই ক্লিয়ার। ঠিক আছে, যে যত বড় তত মানে যত বড় ঠিক তত ছোট, এই ধরনের অঙ্ক যদি দেখেন তাহলে আপনারা হচ্ছে এভাবে কি করবেন, দুইটারে যোগ করবেন, যোগ করে 2 দিয়ে ভাগ করে দিবেন, আমার অঙ্ক শেষ। ব্যাপারটা কি বুঝতে পারছেন? অত কমপ্লিকেটেড কিচ্ছু না, এগুলা খুবই সহজ অঙ্ক। আচ্ছা, সুবাই আক্তার, হ্যাঁ সবাই হয়েছে, তাসনিম, মোটামুটি সবাই পারতেছেন, ভালো ভালো, ভেরি গুড ভেরি গুড। আপনারা মোটামুটি অঙ্কগুলো বুঝতে পারতেছেন, সেটা হচ্ছে বড় কথা। ঠিক আছে, ঠিক আছে। তো ম্যাথের মধ্যে হচ্ছে এগুলা বিভিন্ন নিয়ম, ছোট ছোট নিয়ম। এখন বলতে পারেন যে ভাইয়া অঙ্ক পরিমাণে তো কম হইতেছে, ব্যাপারটা আসলে এমন না। খেয়াল করে দেখবেন আমরা প্রত্যেকটা অঙ্ক প্রত্যেকটা আলাদা আলাদা নিয়মে করতেছি, আমরা একই অঙ্ক খুব একটা বেশি রিপিট করি নাই। অর্থাৎ খেয়াল করে দেখবেন আমরা প্রথম থেকে অনেকগুলো ছোট ছোট নিয়ম অ্যাপ্লাই করছি, এখানে অনেকগুলো নিয়ম আছে। অর্থাৎ আমরা যে অঙ্কগুলো করতেছি এখানে অনেকগুলো নিয়ম, ছোট ছোট নিয়ম, যেগুলোকে মাথায় রাখা লাগবে। অঙ্ক কম কিন্তু নিয়ম বেশি। এখন আমি চাইলে একটা অঙ্ককে 5-6টা, মানে একটা নিয়মের অঙ্ককে 5-6টা করা যেত, কোনো ব্যাপার না, কিন্তু আমি এটা করি নাই। আমি কি করছি, আমি শুধু শুধু সময় নষ্ট না করে আমি নিয়মগুলো কেবল করে যাচ্ছি, যে অনেকগুলো নিয়ম দেখাই দিচ্ছি যাতে করে আপনাদের সুবিধা হয়। আর আজকের ক্লাসটা যদি মনোযোগ দিতে পারেন, এবং ওই গত ক্লাসটা যে করাইছিলাম মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা দুটো জিনিসকে এবং ভগ্নাংশের ছোট বড়, এই যে একটা অঙ্ক করেছিলাম না, এই জিনিসগুলো যদি মাথায় রাখতে পারেন তাহলে 2 মার্ক মোটামুটি শিওর। আশা করি 2 মার্ক শিওর। কিভাবে? যদি আগের ক্লাসের
ছোট ভগ্নাংশে ছোট বড় নির্ণয় করা, মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যাটাকে বুঝতে পারা এবং আজকের ক্লাসটার প্রথম থেকে লাস্ট পর্যন্ত বুঝতে পারা, তাহলে আপনারা 2 মার্ক শিওর। ক্লাস মান হইতে পারে যে অনেক ছোটোখাটো অনেক কম্প্যাক্টের মতন, আসলে বাস্তবে এতটুকুই আপনাদের জন্য মোর দেন এনাফ 1 মার্ক পাওয়ার জন্য। আপনারা কথা কি বুঝতে পারছেন? খাতায় যদি নোট করে থাকেন এবং আবার কথা যদি বুঝতে পারেন, আপনাদের জন্য মোটামুটি এগুলাই এনাফ। কথাটা কি বুঝতে পারছেন? একদম শিওর আপনারা 2 মার্ক পেয়ে যাবেন, ঠিক আছে? তো আজকে আমি আর ক্লাসটাকে বাড়াবো না, কারণ ম্যাথ অত বেশি করার দরকার পড়ে না। ম্যাথ আমি যা পড়াবো সেগুলোই করবেন, মোটামুটি আপনাদের এগুলোর জন্য এনাফ হয়ে যাবে, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, ঠিক আছে? টেক কেয়ার, আর ভালো মতো প্রিপারেশনটা নেন।